সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি শিক্ষার্থীরা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অলোকেশ মণ্ডল, প্রভাষক অর্থনীতি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয় বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ে কয়েকটি ক্লাস করেছি। আজকে আমরা সামগ্রিক ব্যয়ের উপাদান হিসাবে ভোগ অপেক্ষক থেকে কিভাবে ভোগ রেখা অঙ্কন করা যায় সেটা দেখব, এবং ভোগ অপেক্ষক থেকে কিভাবে সঞ্চয় অপেক্ষক পাওয়া যায় সেটাও আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়, স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। তোমাদের মনে আছে কি না ভোগ কাকে বলে? ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। এই ভোগ অপেক্ষককে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন ভোগ অপেক্ষক হলো যে ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ থাকে। অর্থাৎ আমরা বলেছিলাম যে ভোগ অপেক্ষকে বাবার হোটেল খোলা থাকে সেই ভোগ অপেক্ষক স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যেখানে তুমি আয় না করলেও ভোগ করার সুযোগ পাও। আর যে ভোগ অপেক্ষকে শুধুমাত্র প্ররোচিত ভোগ থাকে, বাবার হোটেল বন্ধ হয়ে যায়, নিজে আয় করলে খাওয়া যাবে, আয় না করলে খাওয়া বন্ধ হয়ে যাবে, এই ধরনের ভোগ অপেক্ষক হলো দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আজ আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে কিভাবে ভোগ রেখা অঙ্কন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি বোর্ডে একটি ভোগ অপেক্ষক লিখে রেখেছি, C = 100 + 0.5y। C = 100 + 0.5y। এই 100 হলো স্বয়ংভূত ভোগ আর 0.5 হলো প্ররোচিত ভোগ। 100 + 0.5y। এই ভোগ অপেক্ষকের দুইটা অংশ, একটা স্বয়ংভূত ভোগ আর একটা প্ররোচিত ভোগ। এই ভোগ অপেক্ষক থেকে আমরা যদি ভোগ রেখা অঙ্কন করতে চাই, প্রথমত আমাদের ভোগ সূচি তৈরি করতে হবে। তাহলে ভোগ সূচি কাকে বলে? আমরা অনেক সূচি পড়েছি এ পর্যন্ত, চাহিদা সূচি, যোগান সূচি, তারপরে বিভিন্ন ধরনের উপযোগ সূচি। আমরা যে সূচি পড়ছি সেই সূচিতে বলা হয় কি, স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যকার সম্পর্ককে যখন গাণিতিকভাবে উপস্থাপন করা হয়। এখানে ভোগ সংক্রান্ত স্বাধীন চলক আয়টা হলো স্বাধীন চলক, ভোগ হলো অধীন চলক। আয় এবং ভোগ ব্যয়ের মধ্যকার যে সম্পর্ক, এটাকে যখন আমরা সূচির মাধ্যমে দেখাবো তখন তাকে বলা হবে ভোগ সূচি। মানে বিভিন্ন আয়ে ভোগের বিভিন্ন পরিমাণকে যখন সূচির মাধ্যমে উপস্থাপন করা হবে তখন তাকে বলা হবে ভোগ সূচি। বিভিন্ন আয়ে ভোগের বিভিন্ন পরিমাণকে যখন সূচির মাধ্যমে উপস্থাপন করা হবে তখন তাকে বলা হবে ভোগ সূচি। আমরা ভোগ সূচিটা তৈরি করি। এখানে আমি এখানেই ভোগ সূচিটা তৈরি করছি, ভোগ সূচি OIC। আয় যখন, খেয়াল করে দেখো, আয় যখন শূন্য, আয় শূন্য, এই অবস্থায় ভোগের পরিমাণ কত? আয় যখন শূন্য তখন ভোগ হলো 100। আয় যখন শূন্য তখন ভোগ হলো 100। এইবার আমরা এখানে একটু আলাদাভাবে দেখি। C = 100 + 0.5y। y = 0 হলে C = 100 + 0.5 × 0, তাহলে 100 + 0 = 100। তাহলে
ওয়াই ইকুয়াল টু 0 হলে সি ইকুয়াল টু 100। ওয়াই ইকুয়াল টু 100 হলে সি ইকুয়াল টু কত? 100 প্লাস 0.5 ইন্টু 100, তাহলে 100 প্লাস 50 150। এটা 100 হলে এটা হয় 150। এবার ওয়াই ইকুয়াল টু 200 হলে সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 ইন্টু 200, তাহলে 100 প্লাস 100 ইকুয়াল টু 200। এখানে ওয়াই 200 হলে ভোগও 200। আয় এবং ভোগ ব্যয় এখানে এসে সমান। এরপরে ওয়াই ইকুয়াল টু 300 হলে সি ইকুয়াল টু কত? 100 প্লাস 0.5 ইন্টু 300, তাহলে 100, এইটা হয় 150 ইকুয়াল টু 250, 250। 300 হলে 250। এবার ওয়াই ইকুয়াল টু 400 হলে সি ইকুয়াল টু 100 প্লাস 0.5 ইন্টু 400, 100 প্লাস 200 ইকুয়াল টু 300। এটা 400 হলে এটা 300। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম বিভিন্ন আয়ে ভোগ বিভিন্ন। এইটাকে যখন আমরা এই ছক আকারে দেখালাম, এটাকে তখন আমরা বলছি ভোগ সূচি। এটাই হলো ভোগ সূচি। এখন এই ভোগ সূচির ভিত্তিতে আমরা ভোগ রেখা অঙ্কন করব। এই ভোগ সূচির ভিত্তিতে আমরা ভোগ রেখা অঙ্কন করব। ডান পাশের অংশটা মুছে দিলাম। এবার খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আয় যখন 0, ওয়াই যখন 200, ভোগ তখন 200। এই যে অবস্থা, আয় আর ভোগ ব্যয় যেখানে পরস্পর সমান হয় সেটাকে বলা হয়, সেই অবস্থানকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। আর এখানে দেখো, ওয়াই যখন 0, আয় 0 অবস্থায় যে ভোগ থাকে সেটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আয় 0 অবস্থায় ভোগ, এটা হলো স্বয়ংভূত ভোগ। ঠিক আছে, আয় 0 অবস্থায় যে ভোগ বর্তমান থাকে বা বিদ্যমান থাকে তাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আমরা এবার চিত্রে লম্ব অক্ষে ভোগ এবং ভূমি অক্ষে ওয়াই নির্দেশ করছি। চিত্রে লম্ব অক্ষে ভোগ এবং ভূমি অক্ষে আয় নির্দেশ করছি। এখানে ওয়াই, এখানে সি। দেখো, আমাদের স্কেলগুলো একই মাপের হতে হবে। স্কেল যদি একই মাপের না হয় তাহলে আমাদের চিত্র সঠিক হবে না। সেক্ষেত্রে আমরা স্কেলগুলো একই ধরনের নেওয়ার চেষ্টা করি। দেখা যাক, আয় 100, 200, 300, 400, 100, 200, এই 300, এই 400। এদিকে ভোগ অপেক্ষক থেকে লম্ব অক্ষে ভোগ এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমি নিচ্ছি 100, 200, 300। এই 100, এই 200, এই হলো 300। এবার ভোগ রেখা অঙ্কন করতে গেলে আমরা একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করব। ভোগ রেখা অঙ্কন করতে গেলে আমাদের প্রয়োজন একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করা। সেই 45 ডিগ্রি রেখা আমরা কিভাবে পেতে পারি? দেখো, আমাদের এখানে আয় যখন 200, ভোগও 200। আয় 200, ভোগ 200। আমি যদি এই 200 বিন্দু দিয়ে
দুইটা রেখা টানি, আয় 200 ভোগ 200। যেহেতু আমাদের হাতে কম্পাস নাই বা চাঁদা নাই, তাই আমরা অন্য পথ অবলম্বন করে 45 ডিগ্রি রেখা অঙ্কন করছি। আয় 200 ভোগ 200। এই 200 বিন্দু দিয়ে আমি রেখাটা টেনে নিয়ে যাচ্ছি, এটাই হবে 45 ডিগ্রি রেখা। এই 200 বিন্দু দিয়ে যে রেখা টেনে নিয়ে গেলাম, এটাই হলো 45 ডিগ্রি রেখা। দেখো তোমরা বুঝতে পারলে কি না যে আয় 200 ভোগ 200, ঠিক আছে? এইটা 45 ডিগ্রি রেখা। আয় যখন 200 ভোগ 200, 200 বিন্দু যে বিন্দুতে সেট করছে এটাই হলো আমাদের কি বিন্দু? ব্রেক ইভেন পয়েন্ট। পরে আমরা আসছি সেখানে। এইবার আয় যখন 0 তখন ভোগ কত? আয় 0 অবস্থায় ভোগ হলো 100। তাহলে ভোগ রেখা কত থেকে উঠবে? 100 থেকে উঠবে। ভোগ রেখা উঠবে, আয় 0 অবস্থায় ভোগ হলো 100। আয় যখন 0 ভোগ তখন 100, মানে যার আয় নেই সেও মিনিমাম 100 টাকা ভোগ করবে। আয় 0 অবস্থায় ভোগ ব্যয় 100, অতএব ভোগ রেখায় 100 বিন্দু থেকে উঠবে। আমি অন্য পয়েন্টগুলো না দিয়ে আমি সরাসরি 100 থেকে উঠবে আর 200 বিন্দু দিয়ে যাবে। এভাবে আমি ভোগ রেখাটা এঁকে নিলাম খুব সহজেই ভোগ রেখাটা এঁকে নিয়ে পরে অন্যান্য বিন্দুগুলো মিল করে দিব। এটা হলো ভোগ রেখা। C = 100 + 0.5 y। দেখো খুব ইজিলি অঙ্কন করা হয়ে গেল যে আমাদের ইন্টারসেপ্ট অংশটা, মানে ভোগ রেখার ছেদকটা আমরা বের করে নিলাম। আয় 0 অবস্থায় ভোগ হলো 100, এটা হলো ছেদক, এবং আয় যখন 200 ভোগ তখন 200। তাহলে ভোগ রেখা যাবে 200 বিন্দু দিয়ে। এই বিন্দুতে আয় আর ভোগ ব্যয় পরস্পর সমান। আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। এইবার আমরা দেখি আয় যখন 100 তখন ভোগ কত? আয় যখন 100, খেয়াল করে দেখো, আয় যখন 100 ভোগ তখন কত হবে? 150। আয় 100 ভোগ তখন হলো 150। আয় 100 ভোগ হলো 150। এবার আয় যখন 200 ভোগ 200, আয় 300। আয় যখন 300 তখন ভোগ আমাদের কত হবে? 250। আয় 300 ভোগ তখন হলো 250। আয় 300 ভোগ হলো 250, 250। এবার আয় যখন 400, আয় যখন 400, আয় যখন 400 তখন ভোগ হবে 300। আয় 400 ভোগ হলো 300। আয় 400 ভোগ হলো 300। এবার আমরা এখান থেকে বিন্দুগুলো দিয়ে নিই, A, B, C, D। এই বিন্দুগুলো যোগ করে আমরা কি রেখা পেলাম? ভোগ রেখা পেলাম। এখানে খেয়াল করে দেখো যে এ বিন্দু দিয়ে আয় যখন 100 তখন 150 ভোগ প্রকাশ পেল। বি বিন্দু দিয়ে আয় যখন 200 তখন ভোগ 200। সি বিন্দু দিয়ে আয় যখন 300 তখন ভোগ 250, এবং ডি বিন্দু দিয়ে আয় যখন 400 ভোগ তখন 300। কিন্তু এখানে আমরা একটা ব্যতিক্রম বিষয় দেখতে পাচ্ছি বি বিন্দুতে। বি বিন্দুতে আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। এই বিন্দুকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তোমরা খেয়াল করে দেখো, এই ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুতে আয় এবং ভোগ ব্যয় পরস্পর সমান। এর নিচের অংশে ভোগ বেশি, আয় কম।
তাহলে এই অংশে ভোক্তা ঘাটতিতে থাকে, আর ব্রেক ইভেন পয়েন্টের উপরের অংশে কি অবস্থা, যে আয় বেশি ভোগ কম। তাই ব্রেক ইভেন পয়েন্টের উপরের অংশ হলো ভোক্তা উদ্বৃত্ত অবস্থায় থাকে, আর ব্রেক ইভেন পয়েন্টের আগের অংশে ভোক্তা ঘাটতিতে থাকে। তার আয় অপেক্ষা ভোগ ব্যয় বেশি থাকে ব্রেক ইভেন পয়েন্টের আগে, আর ব্রেক ইভেন পয়েন্টের পরে আয় অপেক্ষা ভোগ ব্যয় কম থাকে, অর্থাৎ ভোক্তার কিছু সঞ্চয় থাকে। তাহলে আমরা একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগরেখা অঙ্কন করলাম। স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে ভোগরেখা অঙ্কন করলাম। এই ভোগ অপেক্ষকে একটা ইন্টারসেপ্ট বা স্বয়ংভূত ভোগ অংশ, এই অংশটাকে আমরা বলবো ইন্টারসেপ্ট বা স্বয়ংভূত ভোগ। ইন্টারসেপ্ট বা ছেদক বা এই অংশটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। এবং ভোগরেখার যেটা ঢাল, ভোগরেখার ঢাল এখানে 0.5, এইটাকেই বলা হয় প্ররোচিত ভোগ। ভোগরেখার ঢালটাকে আমরা বলছি প্ররোচিত ভোগ। এবার দেখো, যেহেতু আমাদের এখানে একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক দেওয়া আছে, এই ভোগ অপেক্ষক থেকে ভোগরেখা এঁকে ফেললাম। এখন আমরা এই ভোগ অপেক্ষক থেকে একটা সঞ্চয় অপেক্ষক বের করব। এই ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক বের করব। আমরা জানি সঞ্চয় কি। সঞ্চয় আয় থেকে ভোগ ব্যয়ে বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটিই সঞ্চয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটিকে আমরা সঞ্চয় বলি। সঞ্চয় কিভাবে বের করতে পারি? আমরা জানি y = c+s। y = c+s। তাহলে আয় ভোগ প্লাস সঞ্চয়। তাহলে s কি হতে পারে? y থেকে c অংশ বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটিই হলো s, মানে সঞ্চয়। দেখা যাক, আমি এখানকার সূচি অংশটা মুছে দিচ্ছি। উপরের ভোগ অপেক্ষক থেকে আমরা একটা সঞ্চয় অপেক্ষক বের করব। আমরা জানি y = c+s, মানে আয় ভোগ প্লাস সঞ্চয়, বা s c+s y। অতএব s = y - c। তাহলে আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটি হলো সঞ্চয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটি সঞ্চয়। এখানে দেওয়া আছে, এখানে c = 100 + 0.5 y। এখানে আমাদের যে ভোগ অপেক্ষক দেওয়া আছে সেটা হলো c = 100 + 0.5 y। অতএব s কি হবে? y - 100 + 0.5 y, বা s = y - 100 - 0.5 y, বা s = -100 প্লাস y - 0.5 y। y থেকে 0.5 y বাদ দিলে, y থেকে 0.5 y বাদ দিলে কি থাকে? 0.5 y। y - 0.5 y থাকে কি? 0.5 y। অতএব আমরা কি বলতে পারি? s = -100 + 0.5 y, এটি সঞ্চয় অপেক্ষক। এটি সঞ্চয় অপেক্ষক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ভোগ অপেক্ষক থেকে ভোগ রেখা অঙ্কন শিখলে এবং ভোগ অপেক্ষক থেকে কিভাবে সঞ্চয় অপেক্ষক বের করা যায় সেটাও দেখলে। এখানে আমরা দেখতে পেলাম যে s = -100 + 0.5 y। অতএব সঞ্চয় শুরু ঋণাত্মক থেকে। স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক ঋণাত্মক থেকে শুরু, কারণ স্বল্পকালে একটা স্বয়ংভূত ভোগ থাকে যেটা আয় না করলে আমরা খেয়ে থাকি। তাই এই ভোগটাকে আমরা কি বলছি? স্বয়ংভূত ভোগ। তাই এখানে স্বয়ংভূত সঞ্চয় অংশটা ঋণাত্মক, এবং আয়ের সাথে সেটা ধনাত্মক সম্পর্ক, মানে পজিটিভ সম্পর্ক। আয় বাড়ার সাথে সাথে এই নেগেটিভ অংশটা কমতে থাকে, তখন মানুষ পজিটিভে চলে যায়।
আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে পরের ক্লাসে আমরা বিভিন্ন সালের প্রশ্ন সমাধান করব। এই সঞ্চয়, ভোগ এবং সঞ্চয়ের উপরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ খুব অল্প সময়ে আমরা ক্লাসটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কোভিড-19 থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলো। নিজেকে রক্ষা করো, দেশকে রক্ষা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।